বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই এই করোনা মহামারীতে সকলে সুস্থ আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, সেই সাথে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছ। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে রয়েছি ডক্টর ফাহমিদা আক্তার কস্তুরী, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকের ক্লাস একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বিষয় জীববিদ্যা, দ্বিতীয় পত্র। বিষয়ের শিরোনাম রক্ত ও সঞ্চালন। বিষয় কোড 179। আজকের পাঠের বিষয়বস্তু মানব শারীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন। এটি চতুর্থ অধ্যায়ের পাঠ এবং আজকের ক্লাসটি হলো চতুর্থ ক্লাস। আজকের পাঠের আলোচ্য বিষয়সমূহ হলো রক্তনালিকা, মানবদেহে রক্ত সংবহন, রক্তচাপ, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টর ও আয়তন রিসেপ্টরের ভূমিকা। আজকের পাঠের শিখন ফল। এই পাঠ শেষে তোমরা আসলে কি শিখবে? মানবদেহে রক্ত সংবহন পদ্ধতির তুলনা করতে পারবে, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টর ও আয়তন রিসেপ্টরের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। আমি আবারও বলছি, মানবদেহে রক্ত সংবহন পদ্ধতির তুলনা করতে পারবে, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টর ও আয়তন রিসেপ্টরের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসের হোমওয়ার্কে চলে আসলাম। আমি দুটো হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই হোমওয়ার্কটি করেছ। তো চলো আমরা প্রথমটি মিলিয়ে নিই। প্রথমটি ছিল এসএ নোট ও এভি নোটের পার্থক্যগুলো লিপিবদ্ধ করি। তো তোমরা দেখো একটু এবং মিলিয়ে নাও এসএ নোট এবং এভি নোটের মধ্যে পার্থক্য। এসএ নোট তোমরা পাশে কিন্তু ছবি দেখতে পাচ্ছ স্লাইডে। এসএ নোট এটি ডান এট্রিয়াম এর সুপিরিয়র ভেনা কেভা এর ছিদ্রের নিকটে অবস্থিত। ছবিতে তোমরা দেখো। এভি নোট এর অবস্থান হলো এটি ডান এট্রিয়ামের আন্ত এট্রিয়াম পর্দার মূলদেশে অবস্থিত। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। এসি নোটের ছন্দময়তা খুব বেশি, এভি নোটের ছন্দময়তা কম। এসি নোট এটি স্পন্দন প্রবাহ সৃষ্টি করে, এভি নোট এটি এসি নোট থেকে উৎপন্ন স্পন্দন প্রবাহ গ্রহণ করে। এসি নোটকে আমরা কি বলি? একে প্রাকৃতিক পেসমেকার বা ছন্দ নিয়ামক বলি। এভি নোট একে আমরা সংরক্ষী ছন্দ নিয়ামক বলি। তো তোমরা এসি নোট এবং এভি নোটের পার্থক্যগুলো মিলিয়ে নিলে। চলো এবার আমরা দ্বিতীয় হোমওয়ার্কে চলে যাই। দ্বিতীয় হোমওয়ার্কটা ছিল হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করি ও এর বিভিন্ন অংশগুলো লেবেল করি। তোমরা ছবিতে দেখো যে এখানে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ছবি দেখা যাচ্ছে। তোমরা সুন্দর করে ছবি আঁকতে না পারলেও এর একটা ডায়াগ্রাম আঁকবা এবং এর প্রত্যেকটি অংশ লেবেল করবা। যেগুলো গুরুত্বপূর্ণ অংশ সেগুলো তোমরা কি করবা? লেবেল করবা। আমি আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই এই দুটো হোমওয়ার্ক করেছো এবং তোমরা বাসায়, বিশেষ করে 2 নম্বরে যে হোমওয়ার্কটা দিয়েছি আমি, এটা বাসায় মাঝে মাঝে তোমরা কি করবা? প্র্যাকটিস করবা। এবার চলে আসি আমরা আজকের পাঠের মূল বিষয়ে। প্রথমে আমরা আলোচনা করব কি নিয়ে? রক্তবাহিকা বা রক্ত নালিকা।
মানব রক্ত সংবহন তন্ত্র গঠিত হয় রক্ত, হৃৎপিণ্ড ও রক্তবাহিকা বা নালিকা নিয়ে। রক্ত নির্দিষ্ট রক্তবাহিকা সমূহের মাধ্যমে দেহের অভ্যন্তরে সঞ্চালিত হয়। সেই সাথে কি করে, দেহের অভ্যন্তরীণ পরিবহন সম্পন্ন করে। অর্থাৎ অভ্যন্তরীণ পরিবহন গুলো কি, যেমন এরা কি করে, গ্যাস বিনিময় করে ও পরিবহন করে, খাদ্যবস্তু পরিবহন করে, বজ্রবস্তু নিষ্কাশন করে, হরমোন ও ভিটামিন পরিবহন করে, পানির সমতা রক্ষা করে, তাপ নিয়ন্ত্রণ করে, দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে কন্ট্রোলে রাখে, সঞ্চিত খাদ্য পরিবহন করে, প্রোটিন সঞ্চয় করে। দেখো, রক্তবাহিকা হলো 3 ধরনের, যথা ধমনী, শিরা এবং হলো কৈশিক জালিকা। ধমনী, আর্টারি, away from heart। যে সকল রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে যায় তাদের ধমনী বলে। ধমনীর প্রাচীর পুরু এবং 3 স্তর বিশিষ্ট। তোমরা ছবিতে দেখো, স্তরগুলো হলো, সবচেয়ে বাহিরের স্তর হলো টিউনিকা এক্সটার্না, মাঝের স্তর হলো টিউনিকা মিডিয়া এবং ভিতরের স্তর হলো টিউনিকা ইন্টারনা। এবং এর যে লুমেন, ধমনীর যে লুমেন তোমরা ছবিতে দেখো, এর লুমেন হলো স্মল বা হচ্ছে ছোট। ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, তবে ব্যতিক্রম হলো পালমোনারি ধমনী, সে কি করে, সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। শিরা, ভেইন টুয়ার্ডস হার্ট। যে সকল রক্তনালীর মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অঞ্চল থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদের শিরা বলে। শিরার প্রাচীর পাতলা এবং 3 স্তর বিশিষ্ট। স্তরগুলো একটু দেখে নাও তোমরা। টিউনিকা এক্সটার্না, ছবিতে দেখো, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা ইন্টিমা বা টিউনিকা ইন্টারনা। শিরার লুমেন হলো বড় এবং কপাটিকা যুক্ত। তোমরা ছবিতে দেখো, এর লুমেন হলো লার্জ, অর্থাৎ এদের লুমেন হলো বড়। তবে শিরার যে টিউনিকা মিডিয়া স্তরটি ধমনীর টিউনিকা মিডিয়া অপেক্ষা পাতলা। শিরা সবসময় কি করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ অক্সিজেন বিহীন রক্ত পরিবহন করে, তবে ব্যতিক্রম হলো পালমোনারি শিরা। এখানে কি হয়, আমরা জানি যে এখানে অক্সিজেন যুক্ত রক্ত বহন হয়, অর্থাৎ পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। কৈশিক জালিকা বা ব্লাড ক্যাপিলারিজ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ক্যাপিলারি ওয়াল, এখানে দেখতে পাচ্ছ যে আর্টারি এবং ভেইনের সংযোগস্থল, অর্থাৎ ধমনী ও শিরার মধ্যে সংযোগ স্থাপনকারী অতি সূক্ষ্ম রক্তনালিকা সমূহকে কৈশিক জালিকা বলে। এদের প্রাচীর হচ্ছে টিউনিকা ইন্টারনা দ্বারা গঠিত, অর্থাৎ 1 স্তর বিশিষ্ট। এদের প্রাচীর পাতলা এবং গহ্বর হলো কপাটিকা বিহীন। এখন এদের কাজটা আসলে কি? এদের কাজ হলো যে কৈশিক নালীর ধমনী ও শিরার মধ্যে কি করে, সংযোগ স্থাপন করে। আর কি করে, ব্যাপন পদ্ধতিতে কৈশিক নালীর মাধ্যমে কোষীয় পদার্থের এবং রক্তের মধ্যে যে বিভিন্ন পদার্থ রয়েছে সেগুলোর মধ্যে কি করে বিনিময় ঘটায়। যেমন ধরো, যে রক্ত থেকে অক্সিজেন, খাদ্যসার ও কিছু প্রয়োজনীয় পদার্থ দেহকোষে যায় এবং দেহকোষ থেকে কার্বন ডাই অক্সাইড, পানি, হরমোন, বর্জ্য পদার্থ এবং কিছু কিছু অপ্রয়োজনীয় পদার্থ কি করে, না রক্তে ফিরে নিয়ে আসে। মানব দেহে রক্ত সংবহন। মানুষের রক্ত সংবহন তন্ত্র হলো বদ্ধ প্রকৃতির, অর্থাৎ রক্তবাহিকার প্রান্তভাগ মুক্ত নয়। রক্ত হৃৎপিণ্ড ও রক্তবাহিকার মাধ্যমে সারা দেহে সঞ্চালিত হয়। বাহিকা সমূহের সহায়তায় হৃৎপিণ্ডের মধ্য দিয়ে 2টি বর্তনী বা চক্রের মাধ্যমে রক্ত প্রবাহিত হয়। এই জন্য এদেরকে কি বলা হয়, এদেরকে দ্বিবর্তনীয় সার্কিট বলা হয় বা দ্বিচক্রীয় রক্ত সংবহনও বলা হয়। আমি আবারও বলছি যে দ্বিচক্রীয় সংবহন কাকে বলে? যে রক্ত সংবহনে সমগ্র দেহে একবার পরিপূর্ণ চক্র সম্পন্ন করার পূর্বে হৃৎপিণ্ড দিয়ে 2বার প্রবাহিত হয় তাকে দ্বিবর্তনী বা দ্বিচক্রীয় সংবহন বলে। এই দুটো হলো কি, একটি হলো সিস্টেমিক এবং আরেকটি হলো পালমোনারি।
মানবদেহে 4 ধরনের রক্ত সংবহন দেখা যায়। তোমরা দেখো যে সিস্টেমিক সংবহন, পালমোনারি বা ফুসফুসীয় সংবহন, পোর্টাল সংবহন, করোনারি সংবহন। সিস্টেমিক সংবহন, তোমরা ছবিতে সিস্টেমিক সংবহনের ছবি দেখতে পাচ্ছ। আমরা একটু আলোচনা করি এবার যে পদ্ধতিতে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমগ্র দেহে প্রেরিত হয় এবং দেহ হতে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে সিস্টেমিক সংবহন বলে। আচ্ছা, এক্ষেত্রে কি হচ্ছে যে সিস্টেমিক সংবহন করতে সময় লাগে কত? 25 থেকে 30 সেকেন্ড। এক্ষেত্রে মহাধমনী বা সিস্টেমিক বা এওর্টা ধমনীর মাধ্যমে, তোমরা ছবিতে দেখো, এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে ধমনীর মাধ্যমে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত বের হয়ে যাচ্ছে মহাধমনীর মাধ্যমে, বের হয়ে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে দেহের বিভিন্ন অংশে প্রেরিত হচ্ছে। দেখো বিভিন্ন শাখা প্রশাখায় দেহের বিভিন্ন অংশে প্রেরিত হয়। বিভিন্ন শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সংগৃহীত হয়। এরপর দেখো শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সংগৃহীত হওয়ার পরে দুটি মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দ হয়ে ডান নিলয়ে প্রবেশ করে। দেখো এখানে প্রবেশ করছে ডান অলিন্দে, তারপর ডান নিলয়ে ফিরে আসে। রক্ত সংবহন সারা দেহের জন্য অক্সিজেন, খাদ্যসার, পুষ্টি উপাদান, হরমোন, বর্জ্য পদার্থ বহন করে। সিস্টেমিক সংবহনের গতিপথ যদি আমরা একটু দেখে নিই, দেখো এখানে যে প্রথমেই হচ্ছে বাম নিলয়। দেখো প্রথমে বাম নিলয়, তারপরে হচ্ছে ছবিতে এখানে দেখো প্রথমে বাম নিলয়, তারপরে হচ্ছে মহাধমনী বা এওর্টার মাধ্যমে অঙ্গতন্ত্র, অর্থাৎ বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বিভিন্ন অঙ্গতন্ত্রে চলে যাচ্ছে। চলে যাওয়ার পর আবার কি হচ্ছে, এরা মহাশিরা হয়ে এরা কোথায় চলে আসছে? ডান অলিন্দতে আসতেছে এবং শেষে ডান নিলয়ে চলে আসছে। পালমোনারি সংবহন, যে পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে প্রেরিত হয়, তোমরা এখানে দেখো ছবিতে, এবং ফুসফুস হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে পালমোনারি সংবহন বলে। এখানে তোমরা একটু দেখো যে সিস্টেমিক সংবহনের মাধ্যমে রক্ত যখন কোথায় চলে আসলো? ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসলো এবং সেখানে আসার সময় ট্রাইকাসপিড কপাটিকা তারা কি করলো? অতিক্রম করলো। করার পরে ডান নিলয়ে এসে পৌঁছালো। আচ্ছা, পৌঁছানোর পর কি হচ্ছে? দেখো যে ডান নিলয়ে পৌঁছানোর পরপরই নিলয়ের সংকোচন ঘটে, ফলে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কি হচ্ছে তখন? এই যে পালমোনারি ধমনীর মাধ্যমে কোথায় চলে যাচ্ছে? পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যাচ্ছে। পালমোনারি ধমনীতে প্রবেশ করে এবং ফুসফুসে যায়। ফুসফুসে কি থাকে তোমরা জানো? যে অ্যালভিওলাস বা বায়ুথলি থাকে এবং রক্ত জালিকার মধ্যে কি হয়? গ্যাসীয় বিনিময়ের ফলে রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয় এবং রক্ত অক্সিজেন সমৃদ্ধ হয়। এই জায়গাতে এই ঘটনাগুলো ঘটে। আচ্ছা, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি করে কৈশিক জালিকা থেকে পালমোনারি শিরার মাধ্যমে, তোমরা এখানে দেখো যেটা হলো পালমোনারি শিরা, পালমোনারি শিরার মাধ্যমে সংগৃহীত হয়ে হৃৎপিণ্ডের বাম অলিন্দে পৌঁছে এবং বাম অলিন্দের সংকোচনের ফলে এখানে বাইকাসপিড কপাটিকা রয়েছে, এটা খুলে যায় এবং এর মধ্য দিয়ে রক্ত কি করে? বাম নিলয়ে প্রবেশ করে। এভাবে পালমোনারি সংবহন সম্পূর্ণ হয়। আমরা এর গতিপথটা যদি একটু দেখি তাহলে দেখি যে ডান নিলয় থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে কোথায় চলে যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। ফুসফুস থেকে দেখো যে পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করলো, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করলো। পোর্টাল সংবহন, কোন কোন অঙ্গে কৈশিক জালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটি মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে সেখানে কি করে? পুনরায় কৈশিক জালিকা এরা বিভক্ত হয়। এই ধরনের রক্ত সংবহনকে কি বলা হয়? পোর্টাল সংবহন বলে। তোমরা একটু দেখে নাও যে মানব দেহে দেখো যে হেপাটিক পোর্টাল তন্ত্র আছে, কিন্তু এখানে কোনো রেনাল পোর্টাল তন্ত্র নেই। সাধারণত মেরুদণ্ডী প্রাণীদের হেপাটিক এবং রেনাল পোর্টাল দুটোই দেখা যায়, কিন্তু মানব দেহে কি রয়েছে? শুধুমাত্র হেপাটিক পোর্টাল রয়েছে, কোনো রেনাল পোর্টাল নেই।
মানবদেহের দেহ, পাকস্থলী, অগ্নাশয়, অন্ত্র, প্লীহা প্রভৃতি অঙ্গ হতে কি হচ্ছে এই কৈশিক জালিকার মাধ্যমে সংগৃহীত রক্ত হেপাটিক বা যকৃত পোর্টাল শিরার মাধ্যমে যকৃতের দিকে প্রবাহিত হচ্ছে। তোমরা দেখো এই যে বিভিন্ন অঙ্গগুলো থেকে হেপাটিক কৈশিক জালিকার মাধ্যমে সংগৃহীত রক্ত হেপাটিক বা যকৃত পোর্টাল শিরার মাধ্যমে কোথায় চলে যাচ্ছে, সেটা হলো যকৃতে চলে যাচ্ছে। যকৃতে যাওয়ার পর সেখানে পুনরায় কৈশিক জালিকায়, আবার দেখো পুনরায় এখানে কৈশিক জালিকায় কি হলো, বিভক্ত হলো। হওয়ার পর এইসব রক্ত জালিকা সমূহ পরে এই যে দেখো এখানে তোমরা ছবিতে একত্রে একীভূত হলো এবং একীভূত হওয়ার পর কি করে গেলে হেপাটিক শিরা গঠন করে। এবং এই হেপাটিক শিরা কি হচ্ছে ইনফিরিয়র ভেনা, এই হেপাটিক শিরা ইনফিরিয়র ভেনা কেভা বাহিত হচ্ছে। তোমরা দেখো ছবিতে ইনফিরিয়র ভেনা কেভা বাহিত হয় এবং হৃৎপিণ্ডে এসে আবার এটা কি হচ্ছে হতে যাচ্ছে। এটি মানব দেহের হলো যকৃত পোর্টাল তন্ত্র। এর গতিপথ যদি আমরা দেখিনি, তোমরা দেখো প্রথমে হচ্ছে পৌষ্টিক অঙ্গাদি, ছবিতে দেখো যে পৌষ্টিক যে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে সেখান থেকে অঙ্গাদি থেকে কি হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা তৈরি হয়ে গেছে। দেখো এখানে হেপাটিক পোর্টাল শিরা তৈরি হওয়ার পর যকৃতে যাচ্ছে, যকৃতে যাওয়ার পর হেপাটিক ভেইন বা শিরার মাধ্যমে এরা কোথায় চলে যাচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, ভেনা কেভা থেকে এরা কোথায় চলে যাচ্ছে হৃৎপিণ্ডে পুনরায় রক্ত ফিরে যাচ্ছে। করোনারি সংবহন, হৃৎপিণ্ড থেকে দেহের সকল অঙ্গে কিন্তু কি হয় রক্ত সংবাহিত হয়। হৃৎপিণ্ড নিজেই একটি হলো কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ। দেহের অবিরাম রক্ত প্রবাহ বহাল রাখার জন্য হৃৎপিণ্ডের নিজের কি দরকার, প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। আর এই রক্ত থেকেই শক্তি সংগৃহীত হয়। যে পদ্ধতিতে হৃৎপিণ্ড এর প্রাচীরের রক্ত সংবাহিত হয় তাকে আমরা কি বলি, করোনারি সংবহন বলে থাকি। হৃৎপিণ্ডের প্রাচীরে সরাসরি হৃদগহ্বর থেকে রক্ত কিন্তু কি হয় না, সঞ্চালিত হয় না। সিস্টেমিক ধমনীর গোড়া হতে সৃষ্ট করোনারি ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সংবাহিত হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ হৃৎপিণ্ডের প্রাচীর হতে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত করোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডানোলিন্দে প্রবেশ করে। তোমরা দেখো এখানে গতিপথটা যদি আমরা একটু দেখি, সিস্টেমিক ধমনী, তারপরে হচ্ছে করোনারি ধমনী, হৃদপ্রাচীর, করোনারি শিরা, তারপরে হচ্ছে ডান অলিন্দ। তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। হৃৎপিণ্ড রক্ত সংবহন যন্ত্রের কেন্দ্রীয় গ্রহণ এবং প্রেরণ কেন্দ্র। এটা কি হয়, পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে রক্ত সমগ্র দেহে পরিবাহিত হয়। মানব হৃৎপিণ্ড প্রতিদিন প্রায় 2000 গ্যালন রক্ত পাম্প করে এবং প্রায় 1 লক্ষ বার সংকুচিত ও প্রসারিত হয়। হৃৎপিণ্ডের সংকোচনকে বলে সিস্টল এবং প্রসারণকে বলে ডায়াস্টল। হৃৎপিণ্ডের সকল অংশ কিন্তু একসঙ্গে সংকুচিত বা প্রসারিত হয় না। এর অলিন্দদ্বয় সংকোচনের সময় নিলয়দ্বয় কি থাকে, প্রসারিত থাকে, আবার নিলয়দ্বয় যখন সংকোচন হয় তখন অলিন্দদ্বয় প্রসারিত অবস্থা থাকে। এভাবে একটি ছন্দময় পদ্ধতিতে হৃৎপিণ্ড কি করে, সমগ্র দেহে রক্ত পরিচালিত করে। আমি আগেই বলেছি যে মানুষের হৃৎপিণ্ড হলো দ্বিবর্তনী সংবহন বা ডবল সার্কিট সার্কুলেশন ঘটে এখানে। তাকে বলি, আবার একটু বলি যে এটি যে রক্ত সংবহন তন্ত্রে রক্ত সমগ্র দেহে একবার পরিপূর্ণ চক্র সম্পন্ন করার পূর্বে হৃৎপিণ্ড দিয়ে দুবার প্রবাহিত হয় তাকে কি বলা হয়, দ্বিবর্তনী সংবহন বলা হয়। তো আমরা এখন এই সংবহনটি একটু চিত্রের মাধ্যমে দেখিনি। প্রথমে দেখো কি হচ্ছে, একটা সুপিরিয়র ও একটা ইনফিরিয়র ভেনা কেভা অর্থাৎ ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করছে। তোমরা ছবিটা এখানে দেখো যে সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফিরিয়র ভেনা কেভা এই দুটোর মাধ্যমে ডান অলিন্দে কি হচ্ছে, রক্ত প্রবেশ করছে। এবং একই সময়ে তোমরা এই পাশে দেখো যে একই সময়ে দুটি পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি হচ্ছে, বাম অলিন্দে প্রবেশ হচ্ছে। অলিন্দদ্বয় যুগপৎ সংকোচনের ফলে অর্থাৎ ডান বাম দুটো অলিন্দ একসঙ্গে সংকোচন হচ্ছে এবং এর অভ্যন্তরে তখন কি হচ্ছে, রক্তচাপ বেড়ে যাচ্ছে।
ফলে অলিন্দ নিলয় ছিদ্রে বিদ্যমান কপাটিকা, তুমি দেখো ডান দিকে হলো ট্রাইকাসপিড কপাটিকা এবং বাম দিকে রয়েছে বাইকাসপিড কপাটিকা। এই কপাটিকা দুটো খুলে যাচ্ছে এবং অলিন্দ নিলয় ছিদ্র পথে ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে এবং একই সাথে হচ্ছে বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে প্রবেশ করছে। এরপর কি হলো, নিলয় রক্ত যখন পূর্ণ হলো সাথে সাথে এদের আবার কি শুরু হয়ে গেল, সংকোচন শুরু হয়ে গেল। এই সময় ট্রাইকাসপিড ও মাইটাল বা বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে গেল। ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি কপাটিকার মাধ্যমে পালমোনারি ধমনীতে এবং বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এওর্টিক কপাটিকার মাধ্যমে সিস্টেমিক এওর্টা বা মহাধমনীতে প্রবেশ করলো। তোমরা ছবিতে দেখো যে যখন দুটো নিলয় রক্তে পূর্ণ হয়ে গেছে সেই সময় পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে গেল এবং ডান নিলয় থেকে রক্ত মহাধমনীর মাধ্যমে সমগ্র দেহে চলে গেল। পালমোনারি ধমনীর কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে গিয়ে পরিশোধিত হয়ে অক্সিজেন সমৃদ্ধ হয় এবং পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে বাম অলিন্দে আবার ফিরে আসে। যে রক্ত যে চলে গেল পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে গেল, ফুসফুসে গিয়ে পরিশোধিত হয়ে পুনরায় বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ হয়ে ফিরে আসলো। সিস্টেমিক এওর্টা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে দেহের বিভিন্ন কলা ও অঙ্গের কৈশিক জালিকাতে প্রবেশ করে এবং অক্সিজেন বিমুক্ত করে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ হয় এবং বিভিন্ন শিরার মাধ্যমে পরিশেষে দুটি ভেনা কেভা দ্বারা আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। এই যে দেখো মহাধমনীর মাধ্যমে সমগ্র দেহে চলে আসলো, তারপর এখানে চেঞ্জ হয়ে গেল, হওয়ার পর পুনরায় আবার সুপেরিয়র ভেনা কেভা বা ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে ডান অলিন্দে ফিরে আসলো। হৃৎপিণ্ডের ক্রম সংকোচন ও প্রসারণের মাধ্যমে এই প্রক্রিয়া বিরামহীনভাবে চলতেই থাকে। মানবদেহে রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র দুটো অংশ, একটি হলো ধমনীতন্ত্র বা আর্টেরিয়াল সিস্টেম এবং অন্যটি হলো শিরাতন্ত্র বা হলো ভেনাস সিস্টেম। ধমনীতন্ত্র হলো কি, মানুষের ধমনীতন্ত্র প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, একটি হলো পালমোনারি আর্টেরিয়াল সিস্টেম আর একটি হলো সিস্টেমিক ধমনীতন্ত্র। এবং শিরাতন্ত্র আবার দেখো যে ভেনাস সিস্টেম তিনটি অংশ নিয়ে গঠিত, পালমোনারি ভেনাস সিস্টেম, সিস্টেমিক ভেনাস সিস্টেম, পোর্টাল ভেনাস সিস্টেম। হিউম্যান আর্টেরিয়াল সিস্টেম বা ধমনীতন্ত্র একটু আলোচনা করি। যে ধমনীতন্ত্র দুটো অংশ বললাম, যে পালমোনারি বা ফুসফুসীয় ধমনীতন্ত্র এবং অন্যটি হলো সিস্টেমিক ধমনীতন্ত্র। পালমোনারি ধমনীতন্ত্র একটু আলোচনা করি আমরা, যে হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে উৎপন্ন হয়ে ধমনীতন্ত্রের যে অংশ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে পরিবহন করে তাকে পালমোনারি ধমনীতন্ত্র বা ফুসফুসীয় ধমনীতন্ত্র বলে। তোমরা ছবিতে একটু দেখে নাও যে ফুসফুসীয় ধমনী কিন্তু বেশ মোটা এবং ডান নিলয় থেকে উৎপন্ন হওয়ার পর বাম ও ডান ফুসফুসীয় ধমনীতে বিভক্ত হয়, যথাক্রমে বাম ও ডান ফুসফুসে প্রবেশ করে। ফুসফুসীয় ধমনীর প্রবেশ মুখে একটা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে এবং প্রতিটি ফুসফুসের গহ্বরের মধ্যে ফুসফুসীয় ধমনীগুলো প্রথমে বহু সংখ্যক শাখা ধমনীতে এবং পরে কি হয় কৈশিক নালীতে বিভক্ত হয়। এসব কৈশিক নালী ফুসফুসের অ্যালভিওলাস সমূহকে ঘিরে জালের মতো অবস্থান করে। কৈশিক নালীগুলোর মাধ্যমে ব্যাপন পদ্ধতিতে অ্যালভিওলাসের বাতাসের অক্সিজেন কৈশিক নালীর রক্তে এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাসের গহ্বরে প্রবেশ করে। আরেকটি হলো সিস্টেমিক ধমনীতন্ত্র, এটি একটু আলোচনা করি। যে সিস্টেমিক ধমনীতন্ত্র হলো যে ধমনীতন্ত্রের যে অংশ বাম ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস ব্যতীত দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গে কি করে পরিবহন করে, তাই হলো সিস্টেমিক ধমনীতন্ত্র। এর হলো দেখো যে বাম নিলয়ের উপরিভাগ থেকে সিস্টেমিক মহাধমনী কিন্তু উৎপন্ন হয়, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এবং সিস্টেমিক মহাধমনী আবার তিনটি অংশ, একটি হলো অ্যাসেন্ডিং এওর্টা, একটি হলো আর্চ অফ এওর্টা আর একটি হলো ডিসেন্ডিং এওর্টা। অ্যাসেন্ডিং এওর্টা হলো কি, দেখো যে সিস্টেমিক ধমনীর এই অংশটা উপরের দিকে অগ্রসর হয়, শুধুমাত্র যেটা তুমি ছবিতে দেখো তাকে ঊর্ধ্বগামী মহাধমনীও বলা হয় এবং এর স্ফীত গোড়াকে এওর্টিক আর্চ বলে। তোমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছ এওর্টিক আর্চ,
এই যে গোড়া অংশটা এটাকেই বলে এওর্টিক আর্চ বা আর্চ অফ এওর্ট্রা। এই বাল্ব থেকে করোনারি ধমনীদ্বয় উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি করে সরবরাহ করে। আর্চ অফ এওর্ট্রা সিস্টেমিক মহাধমনী অ্যাসেন্ডিং এওর্ট্রার পর একটা বাকির মতো অংশ গঠন করে। ছবিতে তোমরা দেখো একে আর্চ অফ এওর্ট্রা বা এওর্ট্রার বাঁক বলা হয়। তোমরা ছবিতে এখানে সামনে এখানে দেখতে পাচ্ছ, এইটাই হলো আর্চ অফ এওর্ট্রা বা বাঁক। এই বাঁক থেকে তিনটি প্রধান ধমনী বের হয়। একটি হলো ইনোমিনেট বা ব্রাকিওসেফালিক ধমনী, একটি হলো বাম সাধারণ ক্যারোটিড ধমনী, আর একটা হলো বাম সাবক্লেভিয়ান ধমনী। বাম সাধারণ ক্যারোটিড ধমনী থেকে আবার দেখো যে আর্চ অফ এওর্ট্রার দ্বিতীয় শাখা, এই ধমনী আর্চ অফ এওর্ট্রা থেকে উৎপন্ন হয়ে মাথার দিকে অগ্রসর হয় এবং বাম বহিস্থ ক্যারোটিড এবং বাম অন্তস্থ ক্যারোটিড ধমনীতে বিভক্ত হয়ে বাম দিকের বাইরের অংশসমূহে এবং মস্তিষ্কের বাম অংশে রক্ত সরবরাহ করে। এখন এই বহিস্থ ক্যারোটিড ধমনীর আবার অনেকগুলো শাখা রয়েছে, যেগুলো একটু আলোচনা করি আমরা। যে সুপিরিয়র থাইরয়েড ধমনী, এই ধমনী থেকে থাইরয়েড গ্রন্থি ও লেরিংসে রক্ত সরবরাহ করে। লিঙ্গুয়াল ধমনী, এই ধমনী জিহ্বা অঞ্চলে রক্ত সরবরাহ করে। ফেসিয়াল ধমনী, এই ধমনী কি করে মুখমণ্ডলের বিভিন্ন অঞ্চল জিহ্বা, চোখ, মুখের ত্বক এবং পেশিতে রক্ত সরবরাহ করে। অক্সিপিটাল ধমনী, এই ধমনী মাথার পিছনের অঞ্চলের ত্বক ও পেশিতে রক্ত সরবরাহ করে। ফেরেঞ্জিয়াল ধমনী গলবিলে রক্ত সরবরাহ করে। অন্তস্থ মেক্সিলারি ধমনী, এই ধমনী উপরে ও নিচে চোয়ালে, দাঁত ও দাঁতের পেশি, নাকের অন্তঃপ্রাচীর, তালু ইত্যাদিতে কি করে রক্ত সংবহন করে। ডান সাবক্লাভিয়ান ধমনী, এটা হলো আর্চ অফ এওর্ট্রার হলো তৃতীয় শাখা। তোমরা ছবিতে ওখানে তিনটা অংশ দেখতে পাচ্ছ, এটা হলো তৃতীয় শাখা। এটা দেখো যে ধমনী বাম হাতের দিকে প্রবাহিত হয়। ডান ও বাম সাবক্লাভিয়ান ধমনীদ্বয়ের শাখাসমূহ হলো ডান ও বাম সাবক্লাভিয়ান ধমনীদ্বয় দেহের প্রতিপাশে ফুসফুসের দুই পাশ দিয়ে দুই দিকে হাতের দিকে প্রবাহিত হয়। প্রতিপাশ সাবক্লাভিয়ান ধমনী থেকে কয়েকটা শাখা বের হয়। এটা হলো অন্তস্থ মেমারি ধমনী, থাইরোসার্ভিকাল ধমনী, পস্টোসার্ভিকাল ধমনী, ভার্টিব্রাল ধমনী, ব্রাকিয়াল ধমনী। এবার আসে 3 নম্বরের হচ্ছে ডিসেন্ডিং এওর্ট্রা বা ডরসাল এওর্ট্রা। আর্চ অফ এওর্ট্রার পরবর্তী অংশ সিস্টেমিক মহাধমনী বেঁকে গিয়ে হৃৎপিণ্ডের পৃষ্ঠীয় দিক দিয়ে দেহের পিছনের বা নিচের দিকে অগ্রসর হয়। তোমরা ছবিতে দেখো এই ধমনীকে ডিসেন্ডিং এওর্ট্রা বা নিম্নগামী মহাধমনী বলা হয়। বক্ষ গহ্বর অতিক্রম করার সময় এই ধমনীকে বক্ষীয় বা থোরাসিক ধমনী বলে। এই ধমনী পেরিকার্ডিয়াম, ট্রাকিয়া, ব্রঙ্কাসদ্বয় ও অন্ননালীতে কি করে রক্ত সরবরাহ করে। এরপর থোরাসিক ধমনী ডায়াফ্রাম ভেদ করে উদর গহ্বরে প্রবেশ করে এবং উদর গহ্বরে অবস্থিত ধমনীর এই অংশকে অ্যাবডোমিনাল মহাধমনীও বলে। অ্যাবডোমিনাল ধমনী আবার বিভিন্ন শাখা রয়েছে, যেগুলো দেখো পেরাইটাল ধমনী, এটা উদরীয় গহ্বরের প্রাচীরে যায়। ভিসেরাল ধমনী, এই ধমনী শাখা প্রশাখায় বিভক্ত হয়ে উদরের বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ করে। ভিসেরাল ধমনী থেকে নিম্নলিখিত শাখা ধমনীগুলো উদরের বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ করে। তার মধ্যে হচ্ছে দেখো যে সুপ্রারিনাল অর্থাৎ ধমনী বৃক্কের সুপ্রারিনাল অঞ্চল অন্তঃক্ষরা গ্রন্থিতে রক্ত সরবরাহ করে। বৃক্ক ধমনী দুটি, এই ধমনী দুটি দুদিকে বৃক্কে রক্ত সরবরাহ করে। অন্তস্থ স্পারমাটিক ধমনী, এরা সংখ্যা অনেক, এরা জননাঙ্গে রক্ত পরিবহন করে। সিলিয়াক ধমনী, এরা জোড়াবিহীন ধমনী, এর আবার 3টি শাখা রয়েছে। বাম গ্যাস্ট্রিক ধমনী পাকস্থলীতে, স্প্লেনিক ধমনী, এটা প্লীহায় রক্ত সরবরাহ করে। হিপাটিক ধমনী, এরা যকৃতে রক্ত পরিবহন করে। সুপিরিয়র ও অগ্রস্থ মেসেন্টারিক ধমনী, এই ধমনী শাখা ধমনীর মাধ্যমে অ্যাপেন্ডিক্স, কোলন, ডিওডেনাম, জিজুরাম, ইলিয়াম ইত্যাদি অংশে রক্ত সরবরাহ করে। ইনফিরিয়র বা পশ্চাৎ মেসেন্টারিক ধমনী, এই ধমনী ডিসেন্ডিং কোলন বা কোলনের নিম্নগামী অংশে, সিগময়েড কোলন বা রেকটামের উপরের অংশে রক্ত সরবরাহ করে। বহিস্থ ইলিয়াক ধমনী, এ ধমনী উদরের প্রাচীরে রক্ত পৌঁছায় ও পরে পায়ের ভিতর প্রবেশ করে। ভিতরের দিকে এই ধমনীকে ফিমোরাল ধমনীও বলা হয়ে থাকে। অন্তস্থ ইলিয়াক ধমনী, এই ধমনী শ্রোণী অঞ্চলে পেশি, মলাশয়ের প্রাচীর, মূত্রনালী, প্রোস্টেট গ্রন্থি, জননাঙ্গ এবং আনুষঙ্গিক অঙ্গে কি করে রক্ত প্রেরণ করে। হিউম্যান ভেনাস সিস্টেম বা শিরাতন্ত্র।
মানবদেহের সকল শিরার সমন্বয়ে মানব শিরাতন্ত্র গঠিত। এর তিনটি অংশ: পালমোনারি শিরাতন্ত্র, সিস্টেমিক শিরাতন্ত্র এবং পোর্টাল শিরাতন্ত্র। পালমোনারি বা ফুসফুসীয় শিরাতন্ত্র কোনটা দেখো, ডান ও বাম উভয় ফুসফুস থেকে দুটি করে পালমোনারি শিরা উৎপন্ন হয়ে পৃথক পৃথক ভাবে হৃৎপিণ্ডের বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। সিস্টেমিক শিরাতন্ত্র কোনটা, শিরাতন্ত্রের এই অংশ দেহের বিভিন্ন অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রেরণ করে, তা হলো সিস্টেমিক শিরাতন্ত্র। সিস্টেমিক শিরাতন্ত্র দুটি প্রধান মহাশিরা নিয়ে গঠিত। একটি হলো অগ্রদেশীয় মহাশিরা বা ঊর্ধ্ব মহাশিরা, আর একটি হলো পশ্চাৎদেশীয় মহাশিরা বা নিম্ন মহাশিরা। ঊর্ধ্বদেশীয় কোনটা দেখো, যে এ মহাশিরা দেহের সামনে তথা উপরের অংশে বিভিন্ন অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরে নিয়ে আসে। আর পশ্চাৎদেশীয় যেটা, সেটা কি করে, এই মহাশিরা দেহের নিম্নাংশে ডান ও বাম সাধারণ ইলিয়াক শিরার সমন্বয়ে গঠিত। ইহা নিম্ন পদদ্বয় মানে পায়ে, উদর ও তলদেশের অঙ্গসমূহ, দেহপ্রাচীর, অস্থি ও মাংসপেশি হতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান এট্রিয়ামে নিয়ে আসে। ইনোমিনেট শিরা, প্রতিপাশের হাত থেকে ফিরে আসা সাবক্লেভিয়ান শিরা এবং মস্তিষ্ক থেকে ফিরে আসা অন্তঃস্থ জুগুলার শিরা মিলিত হয়ে ইনোমিনেট শিরা গঠিত হয়। ইনোমিনেট শিরা গঠনকারী শিরাগুলো হলো দেখো দুইটি, একটা হলো অন্তঃস্থ জুগুলার শিরা আর একটা হলো সাবক্লেভিয়ান শিরা। অন্তঃস্থ জুগুলার কোনটা, যে বাম এবং ডান অন্তঃস্থ জুগুলার শিরা মাথার কিছু অঞ্চল, মুখমণ্ডল এবং গ্রীবা থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কি করে বহন করে। আর সাবক্লেভিয়ান শিরা কি করে, শিরা, বাহু, এই শিরা হলো বাহু, বক্ষ, অস্থিচক্র এবং গ্রীবার কিছু কিছু অংশ থেকে রক্ত সংগ্রহ করে। এছাড়া হাতের পৃষ্ঠদেশ থেকে সেফালিক শিরা এবং ক্লেভিকলের নিচে থেকে এক্সিলারি শিরা ইত্যাদির মাধ্যমে হৃৎপিণ্ডে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফিরে আসে। পোর্টাল শিরাতন্ত্র, কৈশিক নালী থেকে উৎপন্ন হয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে হৃৎপিণ্ডে যাবার পথে যে শিরা অন্য কোনো অঙ্গে প্রবেশ করে আবার কৈশিক নালীতে পরিণত হয়, তাদেরকে পোর্টাল শিরা বলে। পোর্টাল শিরা সমূহের সমন্বয়ে পোর্টাল শিরাতন্ত্র গঠিত হয়। মানুষের সাধারণত কি থাকে, যকৃত পোর্টাল তন্ত্র থাকে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটু রক্ত সংবহন তন্ত্র, কিভাবে রক্ত পরিবহন হচ্ছে সেটা একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে উপভোগ করি। Your heart is a pump. It's a muscular organ about the size of your fist and is located slightly left of center in your chest. Your heart is divided into the right and left side. The division protects oxygen-rich blood from mixing with oxygen-poor blood. Together, your heart and blood vessels comprise your cardiovascular system, which circulates blood and oxygen around your body. In fact, your heart pumps about 5 quarts of blood every minute, and it beats about 100,000 times in one day. That's about 35 million times in a year. Oxygen-poor blood, blue blood, returns to the heart after circulating through your body. The right side of the heart, composed of the right atrium and ventricle, collects and pumps the blood to the lungs through the pulmonary arteries. The lungs refresh the blood with a new supply of oxygen, making it turn red. Oxygen-rich blood, red blood, then enters the left side of the heart, composed of the left atrium and ventricle, and is pumped through the aorta to the body to supply tissues with oxygen. 4 valves within your heart keep your blood moving the right way. The tricuspid, mitral, pulmonary, and aortic valves work like gates on a fence. They open only one way and only when pushed on. Each valve opens and closes once per heartbeat, or about once every second. A beating heart contracts and relaxes. Contraction is called systole, and relaxing is called diastole. During systole, your ventricles contract, forcing blood into the vessels going to your lungs and body, much like ketchup being forced out of a squeeze bottle. The right ventricle contracts a little bit before the left ventricle does. Your ventricles then relax during diastole and are filled with blood coming from the upper chambers, the left and right atria. Then the cycle starts over again. Your heart is nourished by blood too,
Blood vessels, called coronary arteries, extend over the surface of your heart and branch into smaller capillaries. Here you can see just the network of blood vessels that feed your heart with oxygen-rich blood. Your heart also has electrical wiring, which keeps it beating. Electrical impulses begin high in the right atrium and travel through specialized pathways to the ventricles, delivering the signal to pump. The conduction system keeps your heart beating in a coordinated and normal rhythm, which in turn keeps blood circulating. The continuous exchange of oxygen-rich blood with oxygen-poor blood is what keeps you alive. শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ রক্ত সংবহন কি করে ঘটছে সেটা একটু ভিডিওর মাধ্যমে দেখলাম এবং বুঝতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চলে আসি সিস্টেমিক ও পালমোনারি সংবহনের মধ্যে পার্থক্য একটু আলোচনা করি। আমরা দু ধরনের সংবহন এখানে দেখলাম, সিস্টেমিক সংবহন এবং হচ্ছে পালমোনারি সংবহন। সিস্টেমিক সংবহন দেখো যে রক্তের গতিপথ হলো বাম নিলয় থেকে দেহকলা এবং দেহকলা থেকে ডান অলিন্দ। পালমোনারি বা ফুসফুসীয় সংবহন হলো কি, রক্তের গতিপথ হলো ডান নিলয় থেকে ফুসফুস এবং ফুসফুস থেকে বাম অলিন্দ। বাম অলিন্দ থেকে শুরু হয়ে দেহকলা অতিক্রম করে ডান অলিন্দে শেষ হয়। আর পালমোনারিটা কি হচ্ছে দেখো, ডান নিলয় থেকে শুরু হয়ে ফুসফুস অতিক্রম করে বাম অলিন্দে শেষ হয়। সিস্টেমিকে দেখো যে এই সংবহনে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত এবং শিরা অক্সিজেন বিহীন রক্ত পরিবহন করে। আর পালমোনারিতে কি হচ্ছে, এই সংবহনে পালমোনারি ধমনীতে অক্সিজেন বিহীন রক্ত এবং পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। সিস্টেমিক সংবহনে কি হয়, দেহকলাতে পুষ্টি উৎপাদন সরবরাহ করে। আর পালমোনারি বা ফুসফুস শোষণে কি হয়, অক্সিজেন সংগ্রহের জন্য ফুসফুসে গমন করে। সিস্টেমিক সংবহনে রক্তচাপ হলো অধিক এবং পালমোনারি বা ফুসফুস শোষণে রক্তচাপ হলো তুলনামূলক কম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই দুটো সংবহনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ। তোমরা রুই মাছের হৃৎপিণ্ড পূর্বেই ক্লাস করেছ। আমরা এখন রুই মাছের হৃৎপিণ্ড এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য দেখি। রুই মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এবং মানুষের হৃৎপিণ্ড হলো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। রুই মাছের হৃৎপিণ্ডে একটি এট্রিয়াম ও একটি ভেন্ট্রিকল থাকে, কিন্তু মানুষের হৃৎপিণ্ডে 2টি এট্রিয়াম 2টি ভেন্ট্রিকল থাকে। রুই মাছের হৃৎপিণ্ডে সাইনাস ভেনুসাস নামক উপপ্রকোষ্ঠ আছে, দেখো সাইনাস ভেনুসাস নামক উপপ্রকোষ্ঠ রয়েছে, কিন্তু মানুষের হৃৎপিণ্ডে কোনো সাইনাস ভেনুসাস নেই। রুই মাছের হৃৎপিণ্ড কেবলমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, সেজন্য এদের হৃৎপিণ্ডকে কি বলা হয়, ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। মানুষের হৃৎপিণ্ড দেখো অক্সিজেন সমৃদ্ধ ও কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ উভয় ধরনের রক্ত কি করে, পরিবহন করে। রুই মাছের হৃৎপিণ্ডে একচক্রী রক্ত সংবহন ঘটে, মানুষের হৃৎপিণ্ডে দ্বিচক্রী রক্ত সংবহন ঘটে। তোমরা নিশ্চয়ই মানুষের হৃৎপিণ্ড এবং রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য করতে পারবে এখন। রক্তচাপ হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হওয়ার সময় প্রবহমান রক্তবাহিকার প্রাচীরে যে পার্শ্বীয় চাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে। আবার দেখো যে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হওয়ার সময় প্রবহমান রক্ত বাহিকায় প্রাচীরে যে পার্শ্বীয় চাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বা ব্লাড প্রেসার বলে। হৃৎপিণ্ডের কাছাকাছি ধমনীতে রক্তচাপ হলো সবচেয়ে বেশি এবং দূরবর্তী ধমনীতে কিন্তু এই চাপ কি হয়, ক্রমশ কমতে থাকে। শিরায় রক্তচাপ হলো খুবই কম। দেহে রক্তের পরিমাণ, হৃৎপিণ্ড থেকে নিষ্কৃত রক্তের পরিমাণ, রক্তের সান্দ্রতা এবং ধমনীর স্থিতিস্থাপকতার উপর কিন্তু রক্তচাপ নির্ভর করে। স্ফিগমোম্যানোমিটার নামক যন্ত্র দ্বারা মানুষের রক্তচাপ পরিমাপ করা হয়। রক্তচাপ কয় ধরনের তোমরা দেখো, সুস্থ ব্যক্তির রক্তচাপ হলো সিস্টোলিক প্রেসার এবং হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। সিস্টোলিক প্রেসার হচ্ছে কত, 120 মিলিমিটার পারদ এবং ডায়াস্টোলিক চাপ হচ্ছে 80 মিলিমিটার পারদ। সিস্টোলিক প্রেসার
কোনটা দেখো, যে হৃৎপিণ্ডের নিলয় যখন সংকুচিত থাকা অবস্থায় প্রবাহমান রক্ত ধমনীর প্রাচীরে যে উচ্চ মাত্রার চাপ প্রয়োগ করে তাকে বলা হয় সিস্টোলিক চাপ। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের এই রক্তচাপ হলো 110 থেকে 140 মিলিমিটার পারদ-চাপ। ডায়াস্টোলিক প্রেসার কাকে বলছি আমরা, যে হৃৎপিণ্ডের নিলয় প্রসারিত থাকা অবস্থায় প্রবাহমান রক্ত ধমনীর প্রাচীরে যে নিম্নমাত্রার চাপ প্রয়োগ করে তাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। এবং প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের এই রক্তচাপ হলো 60 থেকে 90 মিলিমিটার পারদ। তোমরা এখানে পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, এটি হলো রক্তচাপ মাপার যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। তোমরা জানো যে রক্তচাপ মাপতে হয় কোন ধমনীতে, ব্রাকিয়াল ধমনীতে, এবং পালস মাপতে হয় রেডিয়াল ধমনীতে। আমি আবারও বলতেছি যে রক্তচাপ মাপতে হয় কোথায়, ব্রাকিয়াল ধমনীতে এবং বাম হাতে। পালস মাপতে হয় কোথায়, রেডিয়াল ধমনীতে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্লাইডে স্টিফেন হলসের ছবি দেখতে পাচ্ছ। তিনি সর্বপ্রথম কি করেন, এই যে মানুষের রক্তচাপ সম্পর্কে ধারণা প্রদান করেন। ব্যারোরিসেপ্টর। সকল মেরুদণ্ডী প্রাণীর রক্তবাহিকায় অবস্থিত এক ধরনের সেন্সর, যাকে আমরা বলি সংবেদী স্নায়ুপ্রান্ত বা ব্যারোরিসেপ্টর, যেগুলো কি হয় রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয়। এবং এগুলো এক ধরনের হলো যান্ত্রিক গ্রাহক ধরনের সংবেদী স্নায়ুকোষ, যেগুলো কি হয় রক্তবাহিকার প্রসারণে কিন্তু উদ্দীপ্ত হয়। ব্যারোরিসেপ্টর মস্তিষ্কের ভেগাস স্নায়ু ও গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ু থেকে সৃষ্টি হয় এবং এরা কি করে রক্তচাপের পরিবর্তনে সাড়া দিয়ে দেহে রক্তচাপের ভারসাম্য বজায় রাখে। ব্যারোরিসেপ্টর মস্তিষ্কের ভেগাস স্নায়ু ও গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ু থেকে সৃষ্টি হয় এবং এরা কি করে রক্তচাপের পরিবর্তনে সাড়া দিয়ে দেহে রক্তচাপের ভারসাম্য বজায় রাখে। রক্তনালীতে কোনো কারণে অস্বাভাবিক রক্তচাপ সৃষ্টি হলে ব্যারোরিসেপ্টর সেটা কি করে, খুব দ্রুত উদ্দীপনা কোথায় পাঠায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তখনই কি করে, রক্তনালী ও হৃৎপিণ্ড পরিচালনার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে ব্যারো রিফ্লেক্স। রক্তবাহিকার চাপ বৃদ্ধি পেলে রক্ত প্রবাহের কার্যক্রম বেড়ে যায় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এই তথ্য প্রেরিত হয়। স্নায়বিক তথ্য প্রাথমিকভাবে ব্যবহার করে স্বয়ংক্রিয় প্রতিবর্তী বা পর্যায়ক্রমে হৃৎপিণ্ডের গতির কার্যক্রম ফলাফলকে প্রভাবিত করে এবং সেই সাথে ভাস্কুলার মসৃণ পেশি সার্বিক পরিধির প্রতিরোধকে প্রভাবিত করে। ব্যারোরিসেপ্টর রক্তবাহিকার দেওয়ালে কতটা প্রসারণ ঘটলো তা নির্ণয় করে স্নায়ুতন্ত্রকে সে করে তথ্য দেয় এবং মস্তিষ্কের যে মেরুলা অবলাঙ্গাটা আছে সুনির্দিষ্ট অংশ ব্যারোরিসেপ্টরের এই উদ্দীপনা দ্বারা হৃৎপিণ্ডের রক্তের প্রবাহকে এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের পরিবর্তনের মাধ্যমে কি করে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সকে প্রভাবিত করে। তোমরা দেখো যে ব্যারোরিসেপ্টর দুই প্রকার, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর আর হচ্ছে নিম্নচাপ বা আয়তন ব্যারোরিসেপ্টর। উচ্চ চাপ ব্যারোরিসেপ্টর নিয়ে একটু আলোচনা করি। ক্যারোটিড সাইনাস ও এওরটিক আর্চের প্রাচীর গাত্রে এই জাতীয় রিসেপ্টর গুলো অবস্থান করে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এওরটিক আর্চ এবং হচ্ছে ক্যারোটিড সাইনাসে এই ব্যারোরিসেপ্টর গুলোর অবস্থান। হৃৎপিণ্ডের রক্তচাপের পরিবর্তন ঘটলে এই পরিবর্তন রক্তনালীর প্রাচীরে কি হয়, সঞ্চালিত হয় এবং এই সঞ্চালনের ফলে ব্যারোরিসেপ্টর গুলো কি হয়, উদ্দীপ্ত হয়। ব্যারোরিসেপ্টর রক্তনালীর গাত্রে রক্তচাপ স্বাভাবিক এবং অস্বাভাবিক এটাকে তারা কি করে, অনুধাবন করে এবং তার স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে এবং সঙ্গে সঙ্গে প্রতিবর্ত ক্রিয়া প্রেরণ করে। হয় যে কিছুক্ষণের মধ্যেই দেখবা যে হৃৎপিণ্ডে হৃদস্পন্দনের মাত্রাকে অস্বাভাবিক অবস্থা থেকে কি করে, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। দেহে যখন রক্তচাপ কমে যায় তখন ব্যারোরিসেপ্টরের সংকেতের মাত্রাও কিন্তু কি হয়, কমে যায়। তবে এই তথ্য গ্লোসোফেরিঞ্জিয়াল ও ভেগাস স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের মেডুলা অবলাঙ্গাটায় পৌঁছে। মেডুলা অবলাঙ্গাটার তথ্যগুলো পেশি দেহের আর্টারি ও শিরায় কি করে, প্রেরণ করে।
ফলে আর্টারিওল এবং শিরা সংকুচিত হয় এবং সামগ্রিক প্রান্তীয় প্রতিরোধ বেড়ে যায় এবং পুনরায় রক্তচাপ কমে আসে। আমরা দেখি যে রক্তচাপ কমে গেলে কি ঘটে, আবার রক্তচাপ যদি বেড়ে যায় তাহলে কি ঘটনা ঘটে। দেখো যে বেরোরিসেপ্টরের সংকেত প্রদানের মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে কি হয়, এই তথ্য মস্তিষ্কের মেডুলা অবলাঙ্গাটায় পৌঁছে, তারপরে কি হয় মেডুলা অবলাঙ্গাটা থেকে তথ্য রক্তনালীতে পৌঁছে এবং রক্তনালীর তখন সংকোচন ঘটায়, ফলে কি হয় রক্তচাপ কমে গেলে সেটা আবার রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আবার দেখো যে রক্তচাপ যদি বেড়ে যায় তখন কিভাবে স্বাভাবিক হয়, দেখো যে বেরোরিসেপ্টরের সংকেত প্রদানের মাত্রা বেড়ে যায়, ফলে হৃদস্পন্দন ও রক্তনালীর ক্রিয়া কমে যায়। সংকেত প্রদান বন্ধ হয়ে গেলেও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হৃদস্পন্দন ও রক্তনালীর ক্রিয়াকে কি করে বাড়িয়ে দেয়, ফলে রক্তনালীর প্রসারণ ঘটে এবং রক্তচাপ কমে কি হয় স্বাভাবিক আসে। তবে এখানে একটু বলে রাখি যে বেরোরিসেপ্টর গুলো খুব অল্প সময়ের জন্য কিন্তু রক্তচাপ বৃদ্ধিতে সাড়া দেয়, কিন্তু যদি দীর্ঘ সময় ধরে এই রক্তচাপ উচ্চ মাত্রায় থাকে তাহলে বেরোরিসেপ্টর এটাকে কি মনে করে, এটাকে একটা স্বাভাবিক মনে করে এবং এর ফলে কি হয় স্থায়ী উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা নিম্নচাপ বা আয়তন বেরোরিসেপ্টর নিয়ে আলোচনা করি। প্রথমে জেনে নেই যে আয়তন বেরোরিসেপ্টর কাকে বলে। রক্তবাহিকায় অবস্থিত যেসব স্নায়ুপ্রান্ত রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাদেরকে আয়তন রিসেপ্টর বলে। আয়তন রিসেপ্টর মহাশিরা বা সিস্টেমিক ভেইন, ফুসফুসীয় বাহিকা বা পালমোনারি ভেসেল, হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও নিলয়ের প্রাচীরে পাওয়া যায়। রক্তের আয়তন কমে গেলে কি হয়, রক্তচাপও কিন্তু কমে যায়। তখন কি হয় যে আয়তন রিসেপ্টর মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বার্তা প্রেরণ করে, আর বার্তা প্রেরণ করলে কি হয় সঙ্গে সঙ্গে পিটুইটারি গ্রন্থির নিউরো হাইপোফাইসিস কর্তৃক কি হয় অ্যান্টি ডাইউরেটিক বা ভ্যাসোপ্রেসিন হরমোন ক্ষরণ তখন কি হয় বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে বৃক্কনালিকা কর্তৃক পানি পুনঃশোষণ বেড়ে যায় এবং পুনঃশোষণ বেড়ে যাওয়ার ফলে আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বাড়ায়। আবার অনেক সময় হয় কি দেখো যে ভ্যাসোপ্রেসিন সরাসরি রক্ত নালিকার সংকোচন ঘটিয়েও কি করে রক্তচাপ বৃদ্ধি করে। রক্তের আয়তন অথবা চাপ কমে গেলে কি হয় স্বয়ংক্রিয় বা সিম্পেথেটিক স্নায়ু উদ্দীপিত হয় এবং এর ফলে কি হয় বৃক্কের অন্তবাহী ধমনীর যে জাক্সটা গ্লোমেরুলাস কোষ আছে সেখান থেকে এক ধরনের এনজাইম নিঃসরণ হয়, যেটা এনজাইমের নাম হচ্ছে রেনিন, এবং এই রেনিন এনজাইম কি করে এর কার্যকারিতা কত জটিল ধাপ বিক্রিয়ার মাধ্যমে পার হয়ে রক্তের আয়তন বাড়িয়ে দেয়। রক্তের আয়তন বাড়ার সাথে সাথে রক্তচাপও বৃদ্ধি পায়। রক্তচাপ নিয়ন্ত্রণে আয়তন রিসেপ্টরের ভূমিকা। রক্তচাপ কিন্তু আংশিকভাবে মোট রক্তের আয়তনের উপর কিন্তু নির্ভর করে। তোমরা জানো যখন রক্তের আয়তন কমে যায় তখন রক্তের চাপও কমে যায়। এই রক্তচাপ চারটি হরমোনের প্রভাবের উপর নির্ভরশীল। তো দেখি এই হরমোন চারটি কি কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ হরমোন বা হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন, এলডোস্টেরন হরমোন, অ্যাট্রিয়াল নেট্রিউরেটিক হরমোন এএনএস, এবং 4 নাম্বার হচ্ছে নাইট্রিক অক্সাইড। তো এই চারটি হরমোন কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এগুলো আমরা একটু দেখে নিই। অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ হরমোন বা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। আমরা জানি রক্তের আয়তন যখন কমে যায় তখন রক্তচাপও কি হয় কমে যায়। আয়তন কমে গেলে কি হয় রক্তে প্লাজমার অসমোটিক ঘনত্ব বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হয় যে পশ্চাৎ পিটুইটারি থেকে হরমোন নিঃসৃত হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যখন ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন হলে কি হচ্ছে দেখো যে রক্তের আয়তন কমে যায় এবং তখন প্লাজমার ঘনত্ব বৃদ্ধি পায়।
এবং প্লাজমার ঘনত্ব যখনই বৃদ্ধি পায় এতে কি হয় যে আয়তন রিসেপ্টর গুলো কি হয় সঙ্গে সঙ্গে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি ঠিক উপরে যে হাইপোথ্যালামাসে অবস্থিত অসমোরিসেপ্টর সেগুলো কি হয় উদ্দীপিত হয় এবং এই অসমোরিসেপ্টরের পিপাসা বৃদ্ধি করে এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে এডিএইচ ক্ষরণ উদ্দীপিত করে। এর ফলে কি হয় যখনই এডিএইচ উদ্দীপিত হয় তখন মূত্রে কম পানি ত্যাগের মাধ্যমে রক্তে অধিক পানি ধারণ বৃদ্ধি করে। এর ফলে কি হয় যে একজন পিপাসার্থ মানুষ অধিক পানি পান করে কিন্তু মূত্র ত্যাগ করে তখন কম। আর এর ফলে কি হয় রক্তের আয়তন বৃদ্ধি পায় এবং রক্তের হেমিওস্ট্যাসিস পূর্বাবস্থায় ফিরে আসে। এবার আলোচনা করি এল্ডোস্টেরন। কোন মানুষের রক্তের আয়তন যদি কমে যায়, উদাহরণস্বরূপ হচ্ছে আবারও ডিহাইড্রেশন দ্বারা, তাহলে কি হচ্ছে যে এর রক্ত প্রবাহ তখন কি হয় হ্রাস পায়। রক্ত প্রবাহে হ্রাস ঘটলে বৃক্কের কিছু কোষ রেনিন নামক এক ধরনের এনজাইম ক্ষরণ শুরু করে। এই রেনিন রক্ত প্রোটিন এনজিওটেনশনকে সক্রিয় করে এবং সারা দেহে কি হয় ভেসোকনস্ট্রাকশন উদ্দীপিত করার পাশাপাশি এড্রিনাল কর্টেক্সকে এল্ডোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এই এল্ডোস্টেরন রক্তে সোডিয়াম আয়ন এবং পানি ধারণকে বর্ধিত করে এবং বৃক্কের উপরে কাজ করে। এতে কি হয় শুধু রক্ত ভলিউম বৃদ্ধি পায় না বরং রক্তের অসমোলারিটিও রক্ষা করতে সাহায্য করে। 3 নাম্বার হলো অ্যাট্রিয়াল নিউট্রিইউরেটিক হরমোন ANH। দেহ থেকে অতিরিক্ত সোডিয়াম অপসারণের প্রয়োজন হলে কি হয় এড্রিনাল গ্রন্থি কম এল্ডোস্টেরন ক্ষরণ করে। এতে বৃক্ক কর্তৃক সোডিয়াম ধারণ হয়। তো বর্তমানে বিজ্ঞানীগণ দিয়েছেন যে মূত্রে সোডিয়াম বর্জন ভিন্ন একটি হরমোন দ্বারাও কি হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে। আশ্চর্যজনক ভাবে এই হরমোনটি কিন্তু কোথা থেকে নিষ্কাশন হচ্ছে হৃৎপিণ্ড থেকে ক্ষরিত হচ্ছে। রক্তের আয়তন বৃদ্ধির কারণে কি হয় অলিন্দের প্রসারণের প্রভাবে ডান অলিন্দ এট্রিয়াল নিউট্রিইউরেটিক হরমোন কি করে ক্ষরণ করে এবং এই হরমোনটি একটু নেগেটিভ লুপ সম্পন্ন করে কারণ এটি সোডিয়াম এবং পানি অপসারণকে সংবর্ধন করে অর্থাৎ বৃদ্ধি করে, ফলে রক্তের আয়তন এবং রক্তচাপও সঙ্গে সঙ্গে কমে যায়। নাইট্রিক অক্সাইড এটি হলো একটি গ্যাস যা রক্তচাপ এবং রক্ত প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মেরুদণ্ডী প্রাণীতে হরমোন হিসেবে কাজ করে। নাইট্রিক অক্সাইড একটি হলো প্যারাক্রিন হরমোন এবং এটার কাজ হলো কি একটি কোষ দ্বারা সৃষ্ট যা মেমব্রেন অতিক্রম করে পার্শ্বস্থিত যে কোষটি রয়েছে তার কর্মকাণ্ডকে তারা কি করতে পারে বদলে দিতে পারে। এবং কিভাবে দেয় সেটা আমরা একটু আলোচনা করি যে রক্তনালীর যে এন্ডোথেলিয়াল পৃষ্ঠ থেকে নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হয়ে রক্তনালীর ভিতরের কোষ স্তর অতিক্রমকারী এর মসৃণ যে পেশি স্তর আছে সেগুলোকে শিথিল করে দেয় এবং রক্তনালীকে কি করে প্রসারিত করে। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা 4টি হরমোনের নিয়ে আলোচনা করলাম যাদের প্রভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু অনেক কিছু আলোচনা করলাম, চলো আমরা একটু নিজেকে যাচাই করে দেখি যে ক্লাসে যা যা শুনলাম আমাদের মনে আছে কিনা। রক্তচাপ কি, রক্ত সংবহন কত প্রকার, কোন শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, পোর্টাল সংবহন কাকে বলে, কৈশিক জালিকার কাজ কি, ব্যারোরিসেপ্টর কি, ব্যারোরিফ্লেক্স কি। আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আমরা না পেরে থাকি তাহলে আমরা কি করব এই ক্লাসটি দেখব, সেই সাথে আমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেটি আমরা বারবার পড়ব। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আজকে তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ধমনী ও শিরার মধ্যে পার্থক্য। আমি এখানে পার্থক্যের বিষয়গুলো দেখো আমি দিয়ে দিয়েছি, তোমরা এই বিষয় অনুযায়ী পার্থক্যগুলো খাতায় লিপিবদ্ধ করবে। উৎপত্তি ও সমাপ্তি, অর্থাৎ ধমনীর উৎপত্তি কোথায় শেষ কোথায়, অবস্থান কোথায়
প্রাচীর, লুমেন, রক্তচাপ এবং রক্তের প্রকৃতি। এই পার্থক্য বিষয়গুলোর উপরে তোমরা ধমনী শিরার মধ্যে পার্থক্য খাতায় লিপিবদ্ধ করবে। শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা আসলে কি পড়বো? আমরা আগামী ক্লাসে হৃদরোগ সম্পর্কে আলোচনা করব, হৃদরোগ প্রতিরোধের উপায় এবং হৃদরোগ চিকিৎসার ধারণা। এই তিনটি বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে এই বিষয় তিনটি দেখে আসবা, তাহলে আমরা উপকৃত হব, ক্লাসটি বুঝতে আমাদের সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তোমাদের এই অতিমারিতে সুস্থ থাকবার জন্য সৃষ্টিকর্তার কাছে কল্যাণ কামনা করছি। আমরা সকলেই যেন এই অতিমারিতে সুস্থ থাকতে পারি। তোমরা প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হবা না, মাস্ক পরিধান করবা, কিছুক্ষণ পর পর হাত ধুয়ে ফেলবা, নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিবা। বাবা মাকে বাড়ির কাজের জন্য সাহায্য করবা এবং সেই সাথে তোমাদের পড়াশোনাও চালিয়ে যাবা। আবারও তোমাদের ক্লাস উপভোগ করবার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।